নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ অক্টোবর মাসের 4 তারিখ শনিবার, সময় এখন সন্ধ্যা 7টা বাজে। দিনের বেলায় একটু রোদ একটু বৃষ্টি সব মিলিয়ে দিনটা কিন্তু মেঘলার মধ্যেই কেটেছে। এখনও শুনতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হবে, তবে বিক্ষিপ্ত। টানা 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকমভাবে হবে না, ওই মাঝে মাঝে হবে, আবার মাঝে মাঝে অস্বস্তিকর গরম পড়বে। আর এই গরম যতক্ষণ না যাবে ততক্ষণ এরকম বৃষ্টি হতেই থাকবে। আগেই বাগানে এসে মাটিগুলো অল্প অল্প করে হালকা হালকা করে খুশে নিচ্ছি, কারণ শীতের গাছের শেকড় ভীষণই পাতলা হয়, চারিদিকে ছড়িয়ে যায়। খুব ডিপলিভাবে আমি খুঁড়বো না, হালকাভাবে খুশে নিচ্ছি, কারণ এর মধ্যে এত বৃষ্টির জল পড়েছে চারাগুলো তবুও বেঁচে রয়েছে। ভেবেছিলাম চারাগুলো মারা যাবে, কিন্তু যেহেতু বেঁচে রয়েছে সেই জন্য মাটিটাকে একটু আলগা করে নেওয়ার দরকার, তাহলে শেকড়টা খুব ভালোভাবে ছাড়তে পারবে। সাথে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলে ভেতরে যে ফাঙ্গাসটা লাগার ভয় থাকবে এই বৃষ্টির কারণে, সেটা আর হবে না। আর হলুদে এমনিতেও গাছে কোনো ক্ষতিও করে না, যেহেতু একেবারেই জৈব, এতে কোনো কেমিক্যাল নেই। আর তাছাড়া এই হলুদটা আমার নিজের বাগানের তৈরি করা হলুদ দিয়েই কিন্তু গুঁড়ো করে তৈরি করেছিলাম। সেই ভিডিও আমি গত বছর দিয়েছিলাম শর্টসে এবং বড় ভিডিওতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গন্ধটাও ভীষণ তীব্র, বাইরের কেনা হলুদে কিন্তু এত তীব্র গন্ধ ছাড়ে না, যেহেতু এর মধ্যে কোনো কিছুই ভেজাল মেশানো নেই। টমেটোর চারাগুলো দেখুন দিব্যি সুন্দরভাবে বাড়ছে। আজকে যখন খোঁড়াখুড়ির কাজই করছি, তাই ভাবলাম সমস্ত মাটি, মানে সমস্ত চারা গাছের মাটিগুলোকেই খুঁড়ে নেবো। তবে শুধু যে শীতকালীন গাছে মাটিগুলো খুঁড়ে নেবো এমনটি নয়, গরমকালের গাছেরও মাটিগুলো খুঁড়ে নেবো। আর মাটিগুলো দেখুন কতটা ঝুরঝুরে মতো রয়েছে এত বৃষ্টি হওয়া সত্ত্বেও। সেই কারণেই আমি সবসময়তেই বলি, যখনই গাছ তৈরি করবেন তার আগে মাটিটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, যাতে অনেক অনেক বৃষ্টি হলেও মাটিটা চেপে বসে না থাকে। এদিকে কপি গাছে কালকেই খাবার দিয়েছিলাম, তবুও মাটিটা দেখুন কতটা ঝুরঝুরে রয়েছে, এত বৃষ্টি রাতের বেলা হলো। এমনকি এই যে ভোরের দিকেও কিন্তু 8 ঘন্টা বৃষ্টি হলো, তারপরেও দেখুন অল্পতেই কিন্তু খুশে যাচ্ছে। এইভাবে দিলে গাছের শেকড়গুলো ছড়াতে ভীষণই সাহায্য করে। চারিদিকে যত চারা গাছ আছে অথবা চারিদিকে যে পার্মানেন্ট প্ল্যান্টগুলো রয়েছে, সেই সমস্ত মাটি কিন্তু আমি আস্তে আস্তে করে খুঁড়ে দিচ্ছি এবং সাথে অল্প অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেগুন গাছের নিচে যেহেতু অনেক আগাছা ছিল, আমি অত্যাধিক বৃষ্টির জন্য কিন্তু এই আগাছাগুলোকে তুলিনি, কারণ এই আগাছাগুলো থাকলে একদিকে সুবিধা, গাছের যে এক্সট্রা জল বা মাটির যে এক্সট্রা জল সেগুলো এই আগাছাগুলো টেনে নেয়। বেগুন গাছটা খুবই ছোট ছিল, এই বর্ষাতে বেড়ে গিয়েছে। আর যাতে বেগুন গাছটার কোনো আঘাত না হয়, মানে অত্যাধিক জলের কারণে মারা না যায়, সেই জন্যই আমি আগাছাগুলোকে রেখে দিয়েছিলাম। তবে এখন যেহেতু স্টেবল হয়ে গিয়েছে আর তেমন আর কোনো ভয় নেই, তাই সমস্ত আগাছা তুলে নেবো। তবে এর মধ্যে কিন্তু কিছু কিছু টমেটো চারাও রয়েছে, যেগুলো থেকে তুলে তুলে আমি বিভিন্ন জায়গায় দিচ্ছি। এগুলোকে যেগুলো হিষ্টপিষ্ট সেগুলোকে রেখে দেবো, বাকি যেগুলো দুর্বল চারা সেগুলো সবই তুলে দেবো। শুধু একটা টবের মধ্যেই রেখে দেবো, মানে একটা বেগুন গাছের টবের মধ্যেই টমেটো চারাগুলোকে রেখে দেবো, বাকিগুলোকে সব তুলে দেবো। এদিকে কাটিং যে চারাগুলো বর্ষার সময় লাগিয়েছিলাম জবা গাছে, সেগুলো সবই মাটির মধ্যে খুব সুন্দরভাবে লেগেও গিয়েছে এবং মাঝে মধ্যেই কুড়ি আসে এবং সেখান থেকে কিন্তু দুটো একটা করে ফুলও পাচ্ছি। মাটিটা ভীষণই কম, তবু একটু খুশে নিচ্ছি, মাটি এর মধ্যে লাগবে। আমি অল্প মাটি দিয়ে ডালগুলোকে বসিয়েছিলাম। আর জবা গাছ তো জানেনই, অল্প একটু জল বা বেশি জল হলে, বৃষ্টি বৃষ্টি হলেই মিলিবাগ লেগে যায়, সেই কারণে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। বৃষ্টি হলেও অসুবিধা নেই, হলুদ জলটা মাটির মধ্যে পড়বে এবং মাটিতে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে, কিন্তু গাছের কোনো ক্ষতিই হবে না। অল্প অল্প করে দিয়ে দেবো। এই হলুদ গুঁড়োটা তৈরি করে রাখি আমি সব সময় বাগানে ব্যবহার করব বলে, কারণ রান্নাতে এই 1 কেজির একটা কৌটার কতদিনই বা যাবে, পুরো একটা বছর। সেই জন্য গাছে তার অত অত লাগে না, গাছে ভীষণই কম ব্যবহার করি, যেহেতু সারাটা বছর আমাকে চালাতে হবে, সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। কখনো শ্যাম্পু জল দিই, কখনো কাঠের ছাই দিই, কখনো হলুদ গুঁড়ো দিই, কখনো হ্যান্ড ওয়াশ একটুখানি পাতলা করে জলের সাথে মিশিয়ে গাছে দিই। এইভাবেই কিন্তু বছরের পর বছর আমি বাগান করছি ঘরোয়া পদ্ধতিতে। লঙ্কা গাছেরও 3টে টব কাছাকাছি নিয়ে এলাম। এই ব্যাগগুলোর মধ্যেও, মানে এই লঙ্কা গাছের তলাতেও প্রচুর আগাছা ছিল, যেগুলো আমি রেখেই দিয়েছিলাম এবং আপনাদেরকে বলেওছিলাম যে এই আগাছাগুলোই এক্সট্রা জলটা টেনে নেবে, তার ফলে লঙ্কা গাছে কোনো অসুবিধাই হবে না, কারণ লঙ্কা গাছ এত অতিরিক্ত জল ভালোবাসে না। কিন্তু যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই পরিমাণে লঙ্কা গাছের পাতা ঠাতা কুঁকড়ে যাওয়ারই কথা অথবা মরে যাওয়ারই কথা। এর মধ্যে একটা গাছ যে মরে যায়নি তা না, এই এতগুলো গাছের মধ্যে কিন্তু একটা গাছ মারাও গিয়েছে। সেই জন্যই আগাছাগুলো এই বাকি গাছগুলোকে বাঁচাতে
মেশাতে সাহায্য করেছে। কিন্তু এখন যেহেতু বৃষ্টির পরিমাণটা কমে গিয়েছে আর তেমন বৃষ্টি হবে না শুনতে পাচ্ছি, হবে কিন্তু সেরকম পরিমাণে হবে না, তাই আগাছাগুলোকে তুলে পরিষ্কার করে ওই একই রকমভাবে আমি হলুদ গুঁড়ো দিয়ে প্রতিটা গাছের ওপর দিয়ে দিলাম, সাথে মাথাগুলোকেও একটু কেটে কেটে নিলাম। তবে এখানে যে একটা বড় লঙ্কা গাছ রয়েছে, মানে যেটা সবার আগে বসিয়েছিলাম দুটো একটা গ্রো ব্যাগের মধ্যে, সেটার পাতা কিন্তু দেখতে পাচ্ছি যে কচি কচি পাতাগুলো বেরিয়েছিল, কালকেই দেখেছি কুচকানো কুচকানো বেরাচ্ছে, মানে কুঁকড়ে গেছে। তাই সমস্ত কচি কচি পাতাগুলোই আমি কেটে দিলাম, আবারও নতুন নতুন পাতা বেরাবে। বৃষ্টি হলেও অসুবিধা নেই, হলুদ গুঁড়োগুলো জল হয়ে মাটির মধ্যেই তো মিশবে, খুব ভালো একটা ফাঙ্গাস পাউডার। গত সপ্তাহে পুজো শুরু হওয়ার 2 দিন আগেই আমি সর্ষের খোল জল দিয়েছিলাম। গাছের চেহারা মোটামুটি বেশ ভালোই রয়েছে, যদি বৃষ্টি না হতো তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু কী আর করা যাবে, বৃষ্টি তো আর আমাদের হাতে নেই। এর এই পাশের ব্যাগের একটা চারা মারা গিয়েছিল, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। বাকি গাছগুলো তো মোটামুটি ঠিকই আছে, আর মাথাগুলো দেখুন আমি কেটে নিয়েছি, যেহেতু একটা পাতা কুঁকড়েছে তাই অন্যান্য পাতাগুলো কুঁকড়াবে। আর এদিকের গাছগুলো এখনও পরিষ্কার করা হয়নি, এখানে প্রচুর আগাছা রয়েছে, সেই আগাছাগুলোকে তুলবো। আর 2-3টে টমেটোর চারা বেশ হেলদিভাবে উঠছে, সেই চারাগুলোকে রেখে দেবো, পরে জায়গা করে সেই চারাগুলোকে দিয়ে দেবো। এই দেখুন কত আগাছা, এই আগাছাগুলোই কিন্তু এতদিন পর্যন্ত আমার গাছগুলোকে ঠিক রেখেছে। অন্য কোনো সময় হলে আমরা কত অবহেলা করে এইসব আগাছাগুলোকে তুলে ফেলি, কারণ এই আগাছাগুলো টবের খাবার সব খেয়ে নেয়, সেই জন্য মেন যে গাছটা থাকে সেই গাছটা খাবার পায় না। কিন্তু দেখুন অসময়ে এই আগাছাগুলোই কিন্তু কাজে লাগলো। আর এখনও প্রচুর গাছের তলায় আগাছা রয়েছে, আমি বুঝে বুঝে তুলবো যতক্ষণ না বৃষ্টিটা পুরোপুরিভাবে বন্ধ হয়। মাটিটা দেখুন কতটা ঝুরঝুরে, এত বৃষ্টি হওয়া সত্ত্বেও। মাটি সেই জন্যই তৈরি করার সময় খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, ভালোভাবে বালি ঠালি মিশিয়ে। যদি পুরনো মাটি হয় তাহলে বালিটা একটু অল্প মেশাতে হবে, কিন্তু যদি নতুন মাটি হয় সেক্ষেত্রে বালির পরিমাণটা একটু ভালো দিতে হবে, তাহলে একেবারেই দোআঁশ মাটি তৈরি হয়ে যাবে। বেলে দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি আলাদা, বেলে মাটি আলাদা, এঁটেল মাটি আলাদা। আগে মাটিটা ভালোভাবে বুঝতে হবে যে এঁটেল মাটিতে গাছ কিন্তু বিক্রি করে নার্সারির লোকেরা, বাড়িতে এনে সেই এঁটেল মাটিটাকে ছাড়িয়ে কিন্তু আমাদের বেলে দোআঁশ মাটি অথবা বেলে মাটিতেও বসালে গাছ খুব ভালো হবে। কিন্তু ওই এঁটেল মাটি অবস্থায় গাছ করলে সেই গাছ বেশি দিন ভাবে বাঁচবেও না এবং ফুল ফলও দেবে না, হঠাৎ করে মারা যাবে, কারণ এঁটেল মাটিতে জল একদমই পাস হয় না, আঠার মতো আটকে থাকে। এই ব্যাপারটা আপনাদেরকে আগে বুঝতে হবে। এক বন্ধু জিজ্ঞাসা করেছো মাটির মধ্যে বালি মেশাতে গেলে কি বালি মেশাতে হবে, ঘর বাড়ি করার বালি অথবা নদীর বালি, যে কোনো বালি দেয়া যাবে। আমার কাছে 2 রকমের বালিই ছিল, নদীর বালি এবং ঘর বাড়ি করার জন্য যে বালির প্রয়োজন হয় সেই বালিও। এই 6 ইঞ্চি টবে রাখা চন্দ্রমল্লিকাগুলো বেশ ভালোই বড় হয়েছে এবং ঝাঁকড়া হচ্ছে, এবার মাথার ভারেতে এদিক ওদিক হেলে যাচ্ছে, আর একটু বড় হলেই একেবারেই ভেঙে যাবে। সেই জন্যই আজকে লাঠির সাহায্যে একটু সাপোর্ট করে দেবো আর দড়ি দিয়ে বেঁধে দেবো, যেটা প্রতি বছরই আমি করি। এইভাবে বড় হলে উপর দিয়ে পিঞ্চিংটাও হবে, ব্রাঞ্চও বাড়বে এবং সাপোর্টের জন্য পড়েও যাবে না, চারিদিকে ছড়িয়ে যাবে না। যদি এত পরিমাণে বৃষ্টি না হতো তাহলে কিন্তু গাছগুলো আরও ঝোপালো এবং ঝাঁকড়া হতো। বৃষ্টির জন্য অর্ধেকের বেশি পাতা তো নষ্টই হয়ে যাচ্ছিল। এত পরিমাণে বৃষ্টি এখনও পর্যন্ত হয়ে চলেছে, কবে যে এর শেষ হবে। সমস্ত টবগুলোকে এইভাবেই রেডি করে নেব, গাছগুলো তাহলে খুব ভালোভাবে বাড়তে পারবে। এই দেখুন 3টে লাঠি হলেই যথেষ্ট। উপর দিয়ে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ এই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কারণেই, যাতে মিলিবাগ না লেগে যায়। চন্দ্রমল্লিকাতে ভীষণ তাড়াতাড়ি মিলিবাগ লেগে যায়, এইটাই আমি বারবার ধরে আপনাদেরকে বলছি যে এত কষ্ট করে গাছগুলো হবার পর যখন শেষ মুহূর্তে ফুল ফুটবে সেই সময় যদি মিলিবাগ লেগে যায় তাহলে ফুল তো ফুটবেই না, গাছটাও নষ্ট হবে, আর এত পরিশ্রম সবই বৃথা যাবে। আমার ছেলে দেখুন এদিকে লাঠিগুলোকে জোগাড় করছে। ছোট চারাগুলো যখন ব্যাগের মধ্যে দিই বা কোনো ক্যারেটে দিই তখন সাপোর্টের জন্য লাঠিগুলো দিই। সেই লাঠিগুলো যেহেতু এখন আর প্রয়োজন নেই, গাছগুলো যেহেতু বড় হচ্ছে, সেই লাঠিগুলোকে তুলে তুলেই ও আমাকে দিচ্ছে, আর আমি টবের চারিদিকে সাইডে সাইডে সেই লাঠিগুলোকে দিয়েই দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। তবে এতগুলো লাঠি মনে হয় এখন আর জোগাড় হবে না, পরে অন্য লাঠি নিতে হবে। যদি একান্ত লাঠি না পান তাহলে সোলার কাঠিও আনতে পারেন। আমার এখানে কিন্তু সোলার কাঠিও রয়েছে, মানে যেগুলো প্যাকাটি বলে সেই প্যাকাটিগুলো।
দশকর্মার দোকানে পাওয়া যায়, ছোট ছোট টুকরো করেই পাওয়া যায়, সেইগুলো দিয়ে দিলেও ভালো। এই বর্ষার শুরুতেই মাদার গাছ থেকে কাটিং চারা তৈরি করেছিলাম। যদি বৃষ্টি না হতো তাহলে আরও ভালোভাবে গাছগুলো বাড়তো, ঝোপারও হতো, ঝাঁকড়া হতো, আরও ব্রাঞ্চটা বাড়তো, দেখতেও ভালো লাগতো। হয়তো তখন আর এই 6 ইঞ্চিতে দিতাম না, আর একটু বড় টবে দিতাম। কিন্তু এখন তো এই করতে করতে অক্টোবর মাস পড়ে গেল। এতদিনে তো প্রতি বছর চন্দ্রমল্লিকা পুরো রেডিও হয়ে যায়, অক্টোবরের শেষের দিকে ফুলও চলে আসতে শুরু হয়, কিন্তু এইবারে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। গাছগুলোকে এতদিন পর্যন্ত ছায়াতেই রেখেছিলাম, মানে বড় গাছের তলাতে রেখেছিলাম, এখনও পর্যন্ত তাই রাখবো। তবে এখন একটু কিছুক্ষণের জন্য খোলা ছাদের উপর থাকুক, রোদটা একটু পড়ুক, কারণ এই যে বৃষ্টি আর বৃষ্টি, তাতে একেবারেই রোদ পাচ্ছিল না। জানি আবারও বৃষ্টি হবে, কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি নেমে যাবে, তবু ওই 10-15 মিনিট মতো এইভাবে রোদের তাপ পেলেও যথেষ্ট। আর এক বন্ধু জিজ্ঞাসা করেছেন যে কপির চারাগুলো কি আমি কিনে এনেছি কিনা, যেগুলো আমার পেছনে রয়েছে, মানে ওই ডান সাইডে রয়েছে। আমি কোনো চারাই এখনও পর্যন্ত কিনিনি, এগুলো আমি বীজ থেকেই চারা তৈরি করেছি, যেটার ভিডিও আমি অনেক আগেই দিয়েছিলাম, শর্ট ভিডিওতেও দিয়েছিলাম এবং লং ভিডিওতেও দিয়েছিলাম। তবে শীতের চারা এবার আনবো, কারণ ওলকপির চারা আমার কাছে নেই। তাছাড়া নানান ধরনের শীতের ফুল গাছ, ওলকপি, আরও অন্যান্য চারা তো আনতেই হবে। তবে এই বৃষ্টিটা কমুক, এই বৃষ্টির মধ্যে চারা তো পেয়ে যাব, কিন্তু এত বৃষ্টির মধ্যে বাঁচাতে পারবো না। কোথায় বা রাখবো? শেডও তো নেই, শেড থাকলে একটা অন্যরকম ব্যাপার, শেড নেই, সেই জন্য কটা দিন পরেই আনবো, বৃষ্টিটা একটু থামুক। কালকে যে ঝিঙেগুলো দেখিয়েছিলাম সেই ঝিঙে দুটো তুলে নিলাম, কারণ না হলেই জালি পড়ে যাবে, খাওয়া যাবে না। আর কচি কচি ঝিঙের ঝোল তো ভীষণই ভালো লাগে, যদিও বা আমি নিরামিষ রান্না করি, তবে ঝিঙের খোসা বাটাটা কিন্তু দারুণ লাগে। একটু রসুন দিয়ে, রসুন বেটে, কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু খুবই ভালো হয়। সাথে বেশ কিছুটা আবারও উচ্ছে তুলে নিলাম, কারণ এই ছোট ছোট উচ্ছেগুলোই একটু বেশি দিন রেখে দিলেই হলুদ হয়ে যাবে, তারপর পেকে নষ্ট হয়ে যায়, সেই কারণেই রোজই তুলতে হচ্ছে। তবে রোজ তো ওই 4-5টা দিয়ে রান্না হয় না, তাই ফ্রিজে রেখে দিয়ে 2 দিন জমানোর পর 3 দিনের মাথাতে রান্না করে নিই, তাতে পরিমাণটা একটু বেশি হয়। আর উচ্ছে কিন্তু আমাদের ঘরে সবাই খায়। সবজিগুলো তুলে তুলে আমি ফেলছিলাম, সেইগুলোই আমার ছেলে একসাথে কালেক্ট করে করে রাখছিল। ও এই ঝিঙে, উচ্ছে এগুলো তুলতে চায় না, বাকি বরবটিটা তুলতেও খুব পছন্দ করে, সেই জন্য বরবটির ডিপার্টমেন্ট ওর। ও সবসময় বরবটি রেডি হয়ে গেলে তুলে, কারণ বরবটি খুব তাড়াতাড়ি করে ছেঁড়া যায়, যেটা ঝিঙে, উচ্ছে টুচ্ছেগুলো ছেঁড়া যায় না। উচ্ছে ছিঁড়তে গিয়ে তো উচ্ছের গাছই চলে আসে, ছোটো হলে কী হবে, ও অতটা কায়দা পারে না, সেই জন্যই আমি বরবটিটা যখনই তোলার হয় তখনই ওকে দিয়ে দিই। আর ও ঠিক বুঝে বুঝে তোলে, কোনটা বতি হয়েছে বা কোনটা কদিন পর তুলতে হবে, এগুলো কিন্তু খুব ভালো বুঝে গেছে। এখানে যতগুলো গাছ আছে এই নিয়ে আজকে 2বার তুললাম, কারণ এগুলো নতুন গাছ, এর আগে শুধুমাত্র একবারই তুলেছিলাম, আজকে নিয়ে 2বার তুললাম। দেখা যাক এর ফলনটা কেমন হয়। ওই পাশের যে বরবটির গাছগুলো রয়েছে সেগুলোর ফলন তো একেবারে খুবই সুন্দর হচ্ছে, 5বার পেরিয়ে গিয়েছে, তবুও ফলনটা খুবই ভালো হচ্ছে। কালকে আবার খাবারও দিয়েছিলাম, সেই বরবটিগুলো সুন্দরভাবে বাড়বে। এগুলোও কিন্তু ওই আগের গাছেরই বীজ। দেখা বরবটি তোলা হয়ে গেলে এবার লেবু তুলতে বলবো, কারণ লেবুটা আমাদের ঘরে প্রচুর লাগে। আমার মেয়ে লেবু ভীষণ পছন্দ করে, এমনকি আমিও ভীষণ লেবু পছন্দ করি, লেবু ছাড়া আমি ভাত খেতেই পারি না। আর লেবু গাছে লেবু যত তুলবেন তত নতুন করে গুটিগুলো বাঁধবে, রেখে দিলেই কিন্তু গুটি অল্প অল্প করেই বাঁধবে, সেই জন্য ফল যখনই বেশি তুলে নেবেন তখনই কিন্তু ফলনটা বেশি হয়। সেটা সবজি গাছের ক্ষেত্রেও তাই। এই যে আমি এত সবজি তুলি রোজ রোজ, সেই জন্যেই কিন্তু নতুন নতুন করে ফুল চলে আসে। আমি যদি সেই সবজিগুলোকে রেখেই দিতাম তাহলে কিন্তু নতুন ফুল আর আসতোই না, আর গাছটা তাড়াতাড়ি করে বুড়ো হয়ে যেত, বয়স্ক হয়ে যেত, আর বয়স্ক গাছে কিন্তু আর নতুন করে ফুলও আসতো না, আর সেখান থেকে সবজিটাও পাওয়া যেত না। সেই জন্য আপনাদেরকে আমি সবসময় বলি, সবজি যখনই তোলার মতো হয়ে যাবে অবশ্যই তুলে নেবেন, তাহলে সেখান থেকে আবার নতুন করে ফুল আসবে, সবজি হবে। এই দেখুন এই পাশের লাইনে যতগুলো লেবু গাছ আছে ততগুলো লেবু গাছ থেকে আমি প্রায় 2 দিন ছাড়াই লেবু তুলি, সেই জন্য কত ফুল আসে সারা বছর ধরে। এদিকে শসাটাও তুলে নিতে বললাম, শসাগুলো ব্রাউন হয়ে গেছে অত্যাধিক বৃষ্টির জন্য, কিন্তু ভেতরে একেবারেই কচি আর ভীষণ মিষ্টি। এর আগেও যতগুলো শসা হয়েছিল সব কটা শসার স্বাদই কিন্তু প্রায় একই রকম। আমরা যারা ছাদে বাগান করি অথবা নিচে বাগান করি তারা এই স্বাদটা খুব ভালোভাবেই জানে যে জৈবতে কত সুন্দর স্বাদ আসে বাইরের রাসায়নিকের তুলনায়। তবুও আমাদের বাইরের রাসায়নিক খেতেই হবে, কারণ সব কিছু তো আমরা করতে পারবো না, সীমিত জায়গায় আর কত কিছুই বা করবো। তবু তো আমরা নানান ধরনের সবজি করি বিভিন্ন সময়ে, যেমন গরমের সময় নানান ধরনের, বর্ষার সময় নানান ধরনের, এবং শীতের সময়তেও আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম জিনিস করার।
পালং শাকের চারাগুলো এখনও পর্যন্ত আমি ঠিক রাখতে পেরেছি, যেগুলো নতুন দিয়েছি। এর পরের অবস্থা জানি না। তবে পালং শাকের ব্যাপারে একটা কথা বলছি, যদি আপনারা দানা ভেজান, ধরুন যেরকম পরিমাণে ভেজাচ্ছেন দুটো টবের জন্য বা একটা টবের জন্য একটু পরিমাণে বেশি ভেজাবেন, কারণ সব চারা কিন্তু বাঁচে না। সেই জন্যই সেই গ্যাপটা পূরণ হওয়ার জন্য যদি এক্সট্রা করে দানা ভিজিয়ে রাখেন, তাহলে খুব সুন্দরভাবে পালং শাক কিন্তু আপনারা পেয়ে যাবেন। এপাশের পুঁই শাকের ডগাগুলো কদিন আগেই কেটে নিয়েছিলাম, আবারও দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে। শুধু এই সাইডে নিলে হবে না, এরপরে অন্যদিকে যে তিনতলার সাইডে গ্রিলের ওপর যে পুঁই শাকগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভীষণভাবে বেড়ে গিয়েছে। এবার নিলে সেখান থেকে কেটে নিতে হবে। চারিদিক দিয়ে ব্যবহার করলে গাছগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নেয়, আর একই রকমভাবে রেখে দিলে গ্রোথটা থেমে যায়। এদিকে ছেলেকে বললাম সিমের যে দুটো চারা এর মধ্যে দিয়েছিলাম বেশ ভালোই বড় হচ্ছে, একটা বড় লাঠি এর মধ্যে দিতে হবে, সাপোর্ট দিয়ে ভালোভাবে এর মধ্যেই ঘন করে দেবো, তাহলে আমার আর লতিয়ে অন্য জায়গায় বাইবে না, এটার মধ্যেই রয়ে যাবে। তবে লাঠিটা একটু ভালোভাবে দিতে হবে, আজকে তো লাঠিটা নেই। আর ছেলে দেখুন হালকা হালকা সাইড দিয়ে খুশিও দিয়েছে। একটু রোদে রাখলাম, কারণ রোদের তো এখন দেখা পাওয়াই মুশকিল। এই যে কিছুক্ষণের রোদ পাচ্ছি এই কপাল ভালো, তবে গরম কিন্তু প্রচুর। আর যতক্ষণ না এই গরম ভাবটা যাবে ততক্ষণ পর্যন্ত ঠান্ডা আসবে না, কারণ এখনও পর্যন্ত মাথাতে ওড়না চাপা দিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, এত পরিমাণে গরম। আর একটুখানির জন্য রোদ উঠলেও মাথা পুরো তেতে যাচ্ছে। এপাশের মূলো গাছগুলো বৃষ্টির এত অত্যাচার সহ্য করেও দেখুন বেঁচে থাকার চেষ্টা করছে, তাই জন্য একটু ছোট ছোট কাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম যাতে হেলে না পড়ে যায়। এতদিন যখন সহ্য করেইছে আশা করি এগুলো বেঁচে যাবে। কিন্তু টমেটোর চারাগুলো দারুণ সুন্দর হচ্ছে, এগুলো কিন্তু বৃষ্টিতে কোনো অসুবিধা হয়নি। তবে একটু বড় হলেই এগুলোতেও লাঠির সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে, না হলে এদিক ওদিক একবার পড়ে গেলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা শসা, দুটো ঝিঙে, বেশ কিছুটা বরবটি, তিনটে মতো পাতি লেবু আর একটুখানি পুঁই শাক তুলবো। তবে পুঁই শাকটা এই ছাদেরটা তুলবো না, নিচের ছাদেরটা তুলবো। কোনো কিছু জিনিস আনতেই ভুলে গেছে, তাই আপাতত ওই ভাঙা ঝুড়িটার মধ্যে করেই ছেলেটা তুলে নিল। হলুদটাও নিয়ে নিলাম, নিচে রাখবো। আর সাথে কিছুটা ফুলও আমার ছেলে তুলে নিচ্ছে ঠাকুরের জন্য। তবে সকালবেলা কিন্তু একবার তোলা হয়ে গিয়েছে, ঠাকুরের চরণে দেয়া হয়ে গিয়েছে, এটা বিকালবেলার জন্যই তুলে নিল আমার ছেলে। ফুল তোলা হয়ে গেলেও কিন্তু এখনও প্রচুর কাজ রয়েছে, যেহেতু এই একটুখানির জন্য বৃষ্টিটা কমেছে তাই অনেকগুলো কাজ করতে পারছি। আর এই কদিন তো এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছিল। আর ফুলের সাইজগুলো দেখুন, তার মধ্যে গতকাল খাবার দিয়েছি, খাবার দেওয়ার পরই বৃষ্টি হয়েছিল। লাল জবা এগুলো হচ্ছে দেশি, আর এই দেশি জবাগুলো সারাটা বছর কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে গেল। গরমের সময়তেও যেমন ফুল দিয়েছে, বর্ষার সময়তেও তেমন এখনও দেখুন ফুল হয়েই চলেছে। এগুলো কিন্তু সারা বছরই, হয়তো শীতের সময় একটুখানি পরিমাণে কমে যায়, তবুও দেয়, একটা দুটো হলেও কিন্তু দেয়। আর যে পুনা ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি যেগুলো রয়েছে সেগুলো তো এই বর্ষার পর থেকেই ফুল দেওয়া শুরু করে, একেবারে গরমে শুরু পর্যন্ত। অত্যাধিক বেশি গরমে কিন্তু এই সব ভ্যারাইটিতে ফুল খুব একটা আসে না, তখন কুড়িগুলো ঝরে ঝরে পড়ে যায়। ব্লিডিং হার্টের মাথাটা কেটে দিয়েছিলাম, আবারও থোকায় থোকায় ফুল ফুটেছে। এই গোলাপি ভ্যারাইটির বোগেনভেলিয়ার সম্বন্ধে একটা বন্ধু জানতে চেয়েছেন যে এটা কতদিনের গাছ, কিভাবে তৈরি করেছি। এটা প্রায় 5 বছরের পুরনো গাছ। একটা ছোট চারা 20 টাকা দিয়ে এনেছিলাম, সেখান থেকে ডাল কাটিং করে করে আমি বনসাই করে ছোট করে রেখেছিলাম। তবে এবারের বর্ষাটা যেহেতু এত অতিরিক্ত হয়েছে, সেই জন্য খুব একটা বেশি আমি কাটিং করতেই পারিনি, হয়তো 3 থেকে 4 বার করেছি। কিন্তু বারবার বৃষ্টি হওয়াতে বারবার ডালগুলো অনেক বড় বেড়ে গিয়েছিল, আর সেইভাবে কাটাও হয়নি, তাই অনেক বড় বড় ডালের মধ্যেই ফুলে ভরে গিয়েছে। আর এই দেখুন হলুদ গাছ, যেই হলুদ গুঁড়োটা ব্যবহার করছি ঠিক এরকম 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে প্রতিবারেই আমি হলুদ গাছ করি, সেই হলুদগুলোকেই আমি কাজে লাগাই। এপাশে চন্দ্রমল্লিকাগুলো তখন আপনাদেরকে বলছিলাম উপরের ছাদে, দেখুন এগুলো কিন্তু ততটাও বড় হয়নি, কারণ এগুলো অনেক পরে আমি কাটিং বসিয়েছিলাম। এগুলো মোটামুটি হয়েছে। এখানেরই একটা গাছে মিলিবাগ লেগে গেছিলো, আমি একেবারে তুলে ফেলে দিয়েছি, কারণ ওই একটা গাছ থেকে এখানে যতগুলো কাটিং চারা লাগিয়েছি সব কটা কাটিং চারার মধ্যে লেগে যেত, গাছগুলো নষ্ট হয়ে যেত। মাথা কেটে দিয়েছি গতকালই যখন গাছে খাবার দিয়েছিলাম। তবে এখানে কিন্তু মাটিটা আমার তেমন খোসা হয়নি, আজকে একটুখানি
খুশে নিতে হবে, খুশে নিয়ে শেকড়টা চারিদিকে খুব সুন্দরভাবে ছড়াতে পারে। তবে এগুলো কিন্তু একটা বড় টবে দিতে হবে। এখন ছোট ছোট টবে দেওয়া রয়েছে, যেহেতু গাছটা তো খুব একটা বেশি বড় হয়নি, আর এই বৃষ্টির জন্য তো কোনো কাজই করতে পারছি না। ভেজা মাটিতে কোনোভাবেই ফুল গাছের অন্তত রিপোর্ট করা উচিত না, সবজি গাছে যদিও বা করা যায়। আর এই আগাছাগুলোকে রেখে দিয়েছিলাম গাছগুলো ভালো রাখার জন্য। এখন যেহেতু শুনছি বৃষ্টিটা নাকি একটু একটু কমবে, পরিমাণে একটুখানি মাত্র কমবে, তো সেই জন্যেই আগাছাগুলোকে তুলে নিচ্ছি, যাতে গাছগুলোর কোনো অসুবিধা না হয়, গাছের খাবারটা না খেয়ে নেয়। কারণ গতকালই আমি খাবার দিয়েছিলাম, এখন যদি এগুলোকে রেখে দিই এগুলোই তাড়াতাড়ি করে খেয়ে বেড়ে যাবে, গাছটা আর খাবার পাবে না। তবে দেখি যদি বৃষ্টি একেবারেই কমে যায় তখন আমি শুকনো মাটি দিয়ে বড় জায়গায় রিপোর্ট করে দেবো। আর এই যে পুঁই গাছটার কথা তখন বললাম ব্লগের মধ্যে, যে তিনতলা ছাদের যে গ্রিলের মধ্যে রয়েছে, এটা হচ্ছে সেই পুঁই শাক গাছ। দেখুন কত বড় হয়েছে চারিদিক দিয়ে। এই গাছের ডালপালা কিন্তু খুব একটা বেশি আমি কাটিনি, ওই একবারই কেটেছিলাম, কিন্তু ওপরের ছাদেরটা যেহেতু খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আর চোখের সামনে বারবার থাকে, আর এইটা খুব একটা আমি খেয়ালই করি না, সোজা উঠে যাই ওপরে, সেই জন্য এটা কাটাও হয় না। তবে গতকাল ভাবছি এইটাই কাটবো, এই গাছের ডগা পাতা কেটেই রান্না করব। কাজ করতে করতে আবারও একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি। যেহেতু এই গাছগুলোকে একেবারেই ওপেন ছাদের মধ্যে খোলা অবস্থায় রেখে দিয়েছিলাম, এইগুলোকে সরাতে হবে, সরিয়ে একটা সাইডে করে রেখে দেবো কলা গাছের তলাতে আর কলকে গাছের তলাতে। এখানে বৃষ্টির ঝাপটাটা সরাসরি পড়ে না, তো সেই জন্য গাছগুলো ঠিক ছিল। আর ডাইরেক্ট যদি এইভাবে মাঝ বরাবর রেখে দিই তাহলে প্রচণ্ড জোরে বৃষ্টি হলে গাছগুলো একেবারেই শেষ হয়ে যাবে, আর বাঁচাতে পারবো না। এত কষ্ট করে তৈরি করেছি, তবে গাছের চেহারা কিন্তু বেশ ভালো রয়েছে। তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি পোকার জন্য, এবার গাছে আর কোনো সমস্যাই হবে না। যদি জলে ধুয়েও যায় তাহলেও মাটির মধ্যেই তো ফাঙ্গাস পাউডার হিসাবে কাজ করবে, বাজে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। আর 3টে লাঠির সাহায্য দিয়ে দেখুন বেঁধে দিয়েছি। নিচে 3তলা ছাদে যেমন হলুদ গাছ করেছি, তেমনই 4তলার উপরেও কিন্তু অনেকগুলো হলুদ গাছ রয়েছে। এই সমস্ত গাছ যখন হলুদ হবে তখন অনেকটা পরিমাণেই পাওয়া যায়। সেই সমস্ত হলুদ ভালোভাবে শুকনো করে, তারপর খোসা ছাড়িয়ে সেদ্ধ করে, তারপর আবারও শুকনো করে আমি হলুদ গুঁড়ো তৈরি করেছিলাম। সেই হলুদটাই ছাদ বাগানে কিন্তু সারাটা বছরই আমি ব্যবহার করি, রান্নায় একেবারেই ব্যবহার করি না, কারণ অল্পই তো হয়, কতই বা একেবারে চাষ করি ছাদ বাগানের মধ্যে বলুন। হয়তো বড় জোর 12টা ব্যাগের মধ্যে বা 13টা ব্যাগের মধ্যে করি, এছাড়া তো আর বেশি করা যায় না। আর রান্নার চাহিদা তো অনেক বেশি। আর এদিকে বুদ্ধজয়ীতে দেখুন নতুন করে আবার কত কুড়ি এসছে। আর এই দেখুন চন্দ্রমল্লিকাগুলোকে একটা সাইড ধরে রেখে দিয়েছি, ঝিরঝির করে বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেছে, আবার এদিকে রোদও উঠেছে, কি অসহ্যকর একটা পরিবেশ তৈরি হয়েছে। একটু পরেই ছাদ বাগানটা আবার ভিজে কাদা কাদা চ্যাপচ্যাপে হয়ে যাবে। যাই হোক, গাছগুলোকে তো এক সাইডে সরিয়ে দিয়েছি, এখানে আর সরাসরি বৃষ্টির জলটা পড়বে না। আর একটা জিনিস দেখুন, এই দেখুন আমার বাগানে শীতের গোলাপ ফুল কিন্তু ফুটতেও শুরু হয়ে গিয়েছে। এর আগে একদিন ফুটেছিল, সেটা অন্য গাছে, সেটা সম্পূর্ণ লাল ছিল, আর এটা হচ্ছে ভেরিকেটেড। কত সুন্দর রঙটা, হয়তো ক্যামেরাতে এত সুন্দর আসছে না। সাথে বুদ্ধজুইয়ের কত কুড়ি এসছে দেখুন। সেই ছোট গাছটিকে এনেছিলাম বর্ষার সময়, আপনাদেরকে দেখিয়েছিলাম যে 35 টাকা নিয়েছে ছোট্ট চারাটা। সেই চারা গাছটাই এখন কতটা বড় হয়েছে, আর চারিদিক দিয়ে ডালপালা মেলেছে। এতে পাতাটা কম হয়, ফুলটা বেশি হয়, তেমনটাই কিন্তু হয়েছে। গন্ধও কিন্তু খুবই সুন্দর। বর্ষার সময় 2টো গোলাপ গাছ এনেছিলাম, সেই 2টো থেকেই ফুল আসতে শুরু হয়ে গিয়েছে। আর ছাদ বাগানে পুরনো যে গোলাপগুলো রয়েছে সেগুলো তো সারাটা বছরই গোলাপ দেয়। সারাটা বছরই আমি কিন্তু আপনাদেরকে দেখাই যে টুকটাক কিন্তু 1টা বা 2টো ফুল ফুটতেই থাকে। টাটকা ফুলটা তুলে নিলাম, বাবা বিশ্বনাথের চরণে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।